এই কাহিনীর শুরু একটি রুম থেকে হয়। মেয়েটি একটি ছেলের বাহুর মধ্যে ঘুমিয়েছিল। মেয়েটির নাম চাংমিয়ান। যখন সে ছেলেটিকে দেখে তখন সে তৎক্ষণাৎ চিনে ফেলে। ছেলেটির নাম ফুইয়ান। ফুইয়ান এক রাত আগে তার দাদার কোম্পানির সিইও হয়েছে এবং চ্যাংমিয়ান ফুইয়ানের দাদাকে জানত। সে দাদাকে অনেক সাহায্য করেছে। ফুইয়ানকে সিইও বানানোর পর দাদা চ্যাংমিয়ানকে বলেন, আমি আমার নাতির সাথে তোমার বিয়ে করাবো, কারণ তুমি আমার অনেক সাহায্য করেছো এবং আমার কোম্পানি $300 মিলিয়ন বিনিয়োগ করবে তোমার বাবার কোম্পানিতে। চাংমিয়ান এসে তার বাবাকে বলে যে আমি এই বিয়েতে রাজি না। তার বাবা তাকে বোঝাতে চেষ্টা করেন এবং বলেন যে আমি এই বিয়েটা তোমার ভালোর জন্যই দিতে চাই, যাতে তুমি একটা ভালো এবং উন্নত জীবন কাটাতে পারো, কারণ আমি তোমার মায়ের জন্য কখনোই ভালো জীবন দিতে পারিনি। এটা বলেই তার বাবা সেখান থেকে চলে যেতে থাকে। তখন চাংমিয়ান তার নিজের সিদ্ধান্ত বদলায় এবং তার বাবাকে বলে যে আমি বিয়ের জন্য প্রস্তুত আছি। কিছুদিনের মধ্যেই চাংমিয়ানের বিয়ে রেজিস্টার হয়ে যায় এবং দাদা চ্যাংমিয়ানকে জানান ফুয়ান অনেক বেশি ব্যস্ত ছিল, তাই সে এখানে আসতে পারেনি। আসলে ফুয়ানের উপর অনেক চাপ প্রয়োগ করে বিয়েতে সম্মতি দেওয়া হয়েছিল, তাই সে চাংমিয়ানের দিকে তাকাতেও চায়নি। তাদের বিয়ের 3 বছর হয়ে গেছে এবং বেডের উপর চাংমিয়ান ভাবছিলেন 3 বছরে তারা কখনো একে অপরকে দেখেওনি, আর আজ যখন তারা প্রথমবার দেখা করতে যাচ্ছে তখন এমন অবস্থায় রয়েছেন। আসলে গতরাতে পার্টিতে চাংমিয়ানের স্টেপ মম উপস্থিত ছিলেন। তিনি চাংমিয়ানের সাথে কথা বলার চেষ্টা করেন এবং বলেন ফু ইয়ান অবশেষে 3 বছর পর আবার দেশে ফিরে এসেছে এবং আমি চাই তুমি তার সাথে ভালো থাকো, যাতে তিনি তোমার বাবার সাথে ব্যবসায় ভালো সম্পর্ক রাখতে পারেন। এসব বলতে বলতে তিনি তার হাতে 2টি ওয়াইনের গ্লাস তুলে দেয়। এখন সময় গড়াচ্ছে এবং এই পার্টিতে তারা দুজন শুধু বাকি আছে। এখন সবকিছু ভেবে দেখে বুঝতে পারে স্টেপ মমের ওয়াইনে কিছু আলাদা উপাদান রয়েছে, যার কারণে এসব কিছু হয়েছে। সে দ্রুত প্রস্তুত হয়ে এখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করে, কারণ সে চায়নি ফুইয়ান এটা দেখুক। কিছুক্ষণ পর ফুইয়ান উঠে, সে প্রস্তুত হচ্ছে এবং শ্যাংমিয়ানকে জিজ্ঞেস করে তোমার কত টাকা দরকার। যেহেতু ফু ইয়ানের জানা নেই যে মেয়েটি শ্যাংমিয়ান, সে তার ক্রেডিট কার্ড ছুঁড়ে ফেলে এবং বলে যেমন খুশি খরচ করো, যদিও তুমি এর বেশি ডিজার্ভ করো না। এরপর চাংমিয়ান তাকে বলে তুমি যতই ধনী হও না কেন, আমার তোমার টাকার প্রয়োজন নেই। পাশাপাশি গতরাতে আমরা যা চাইছিলাম তা আমরা পেয়েছি। এমন সময় ফু ইয়ানের মায়ের কল আসে। সে ফোনটা তোলে এবং তার মা তাকে জানিয়ে দেয় যে তোমার 3 বছর পেরিয়ে গেছে, এখন তুমি অবশেষে ফিরে এসেছো, তাই চাংমিয়ানকে ডিভোর্স দাও। এরপর ফু ইয়ান তার মাকে বলে আপনি চিন্তা করবেন না, আমি জানি চাংমিয়ানের বাবা তাকে টাকার জন্য বিক্রি করেছিলেন। এই কথা শুনে চাংমিয়ান বুঝতে পারে যে সে এখনো জানে না এই মেয়ে তার স্ত্রী। সে ঠিক করে এটি তাকে বলবে না, কিন্তু যাওয়ার আগে একটু ক্ষতি করবে। সে $1 দেয় এবং বলে তুমি তো এটাও ডিজার্ভ করো না, তারপরও তোমাকে দিচ্ছি। এতটুকু বলে সে সেখান থেকে চলে যায়। এটি দেখে ফুইয়ান বেশ রেগে যায়। এরপর চাংমিয়ান সরাসরি হাসপাতালে যায়, যেখানে তার স্টেপ মায়ের সাথে দেখা হয়। চাংমিয়ান তাকে জিজ্ঞেস করে লাস্ট নাইটে ওয়াইনে কি তারা কিছু মিশিয়েছে কিনা। তার মা উত্তরের বদলে প্রশ্ন করেন তোমার স্বামী কি তোমার প্রতি সন্তুষ্ট? চাংমিয়ান তার উদ্দেশ্য বুঝতে পেরে সরাসরি তার মুখের উপর উত্তর দেয় আমি ফু ইয়ানের টাকা নিতে যাচ্ছি না এবং আপনার কোনো সাহায্য করতে যাচ্ছি না, আমি আপনার মতো লোভী নই। সে রেগে গিয়ে তাকে থাপ্পড় মারতে শুরু করে। তখন চাংমিয়ান তার হাত ধরে বলে আমি প্রতিজ্ঞা করছি যে আমি তাকে ডিভোর্স দেব, তাই আপনার জন্য ভালো হবে আমার ব্যাপার থেকে একটু দূরে থাকা। এরপর তার মা কিছুটা ইমোশনাল ব্ল্যাকমেল করার চেষ্টা করে এবং নিজের কন্যার নাম নিয়ে বলেন যদি সে সুস্থ থাকতো তাহলে আমি তোমার বিয়ে কখনোই হতে দিতাম না এত তরুণ ও ধনী ছেলের সঙ্গে। যদি তুমি ফু ইয়ানের সাহায্য না নাও তবে আমাদের ব্যবসা কিভাবে চলবে, আমরা আমাদের কন্যার চিকিৎসা কিভাবে করব। এমন সময় সে বেরিয়ে আসে এবং শ্যাংমিয়ান তাকে দেখে তার অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করে। সে জানায় যে ডাক্তার বলেছে সে খুব দ্রুত সুস্থ হয়ে যাবে। এরপর শ্যাংমিয়ান তাকে বিশ্রাম নিতে বলে এবং তার মা তাকে নিয়ে চলে যায়। এখন শ্যাংমিয়ানের কাছে ফু ইয়ানের মার ফোন আসে। তিনি বেশ রুডভাবে কথা বলেন এবং বলেন যত দ্রুত সম্ভব আমার বাড়িতে আসো, আমি তোমাকে আমাদের পরিবারের সুবিধা আর নিতে দিব না। ফু ইয়ান ফিরে এসেছে এবং এখন আমি তোমার ডিভোর্স করিয়ে দেব। অন্যদিকে ফু ইয়ান প্রস্তুতি নিয়ে অফিসে যাওয়ার জন্য বের হচ্ছিল। সে তার সহকারীকে বলে যে আমার ভিলা খুব গুরুত্বপূর্ণ, তাই তার জন্য একটি ভালো ডিজাইনার খুঁজতে হবে। তার সহকারী হ্যাঁ বলতে বলতে একটা প্রশ্ন জিজ্ঞেস করে আপনি কি সত্যিই শ্যাংমিনের সাথে ডিভোর্স করতে যাচ্ছেন? আমার মনে হয় আপনাকে একবার দেখা করা উচিত, কে জানে আপনার হয়তো ভালোও লাগতে পারে। এই কথাগুলি শুনে ফু ইয়ানের সরাসরি উত্তর দেয় আমি ভালোভাবেই জানি শ্যাংমিয়ানের সঙ্গে আমার বিয়ের কারণ সে তার বাবার জন্য ইনভেস্টমেন্ট চাইছিল। অন্যদিকে শ্যাংমিয়ান মায়ের কাছে পৌঁছায় এবং তার মা তাকে তিরস্কার মন্তব্য করতে শুরু করে যে তার দাদা খুব সরল প্রকৃতির এবং তারই বলার কারণে ফু ইয়ানের সঙ্গে তার বিয়ের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু তুমি তো জানো এখন ফু ইয়ান সিইও হয়ে গেছে এবং তুমি তার জন্য উপযুক্ত নও, তাই আমাদের তার লেভেলের একটি মেয়ের প্রয়োজন। শ্যাংমিয়ান উত্তর দেয় আপনি চিন্তা করবেন না, আমি জানি আমার স্থান কোথায় এবং আমাকে কি করতে হবে। এর মধ্যে বাড়ির কাজের মাসি এসে জানায় যে ফু ইয়ান বাড়িতে ফিরে এসেছে। মা এই খবর শুনে খুশি হন, কিন্তু এটি শুনে সেংবিনের কিছুটা উদ্বিগ্ন হয়ে পড়ে। সে চিন্তা করে যে যদি ফু ইয়ান জানতে পারে যে আমি আসলে তার স্ত্রী, তাহলে সে কেমন প্রতিক্রিয়া দেখাবে। এখন মা ফু ইয়ানকে স্বাগত জানানোর জন্য যাচ্ছিল, কিন্তু সেখানেই তার অ্যাসিস্ট্যান্ট তাকে জানায় ফু ইয়ান জরুরি মিটিং এ গেছেন, তবে তিনি ডিভোর্স পেপার পাঠিয়েছেন যাতে সাইন করিয়ে নিতে বলা হয়েছে। সে পেপারগুলো নিয়ে এসে সেংবিয়ানের সামনে রেখে দেয় এবং জোর দিয়ে বলেন এগুলো সাইন করতে। সেং বিনে
চিন্তা ভাবনা করে তৎক্ষণাৎ তাতে সাইন করে দেয়। এরপর সেং অফিসে চলে আসে, যেখানে সবাই তাকে ফেনি বলে ডাকছে। এটি আসলে সেংমিনের ডাক নাম ছিল। সে একজন টপ ইন্টেরিয়র ডিজাইনার ছিল। অফিসে প্রবেশ করতেই তার পার্টনার তাকে জানায় যে তিনি কোথাও কিছু টাকা ইনভেস্ট করেছেন এবং সেই টাকার জন্য তাদের স্টুডিও বন্ধক রেখেছেন ও লোন নিয়েছেন। এটি শুনে স্যাংমিন একটু ধাক্কা অনুভব করে। তারপর পার্টনার আরো কিছু তথ্য দিতে থাকে। আমি যে টাকা ইনভেস্ট করেছি তা তো ডুবেছে, এবং যদি আমি লোনের কিস্তির পেমেন্ট এখনো না দেই তাহলে ব্যাংক আমাদের স্টুডিও বন্ধক নিয়ে নেবে এবং তারপর এটি নিলামে বিক্রি করা হবে। এটি শুনে স্যাংমিন আরো বেশি রেগে যায় যে আমরা এখানে দিনরাত কাজ করেছি স্টুডিওটিকে উন্নত করার জন্য। এর আগেই সে তাকে বেশি ধমকাতে পারত, কিন্তু লিয়াং তাকে তাড়াতাড়ি তার সিটে বসিয়ে দেয় এবং অনুরোধ করে যে সে যেন তাকে আর বেশি ধমক না দেয়। লিয়াং বলে আমাদের কাছে একটি উপায় আছে। সে জানায় যে ফু গ্রুপের কোম্পানির সিইও একটি ভিলা কিনেছেন যা তার প্রথম গার্লফ্রেন্ড কিউনের জন্য। যেহেতু ফু ইয়ান ইতিমধ্যেই একজন ধনী ব্যক্তি এবং কিউনের পরিবারও অনেক ধনী, তাই আমরা যদি তার ডিজাইন করার প্রজেক্টটি পাই তবে আমরা অবশ্যই বড় অঙ্কের অর্থ পেতে পারবো। চেং মিয়ান দ্বিধা করতে থাকে। তখন লিয়াং তাড়াতাড়ি হাত জোর করে বলে দয়া করে আমার কথা শোনো, এবং শেষ পর্যন্ত শ্যাংমিন রাজি হয়। অন্যদিকে ফু ইয়ানের কাজিন তাকে ফোন করেন এবং বলেন যে দ্রুত বাইরে বের হয়ে আসো, কারণ তিনি তার জন্য একটি উপহার প্রস্তুত করেছেন। ফু তৎক্ষণাৎ বারটিতে পৌঁছে যায়। ভিতরে ঢুকে দেখে সামনে দুটি কলকাল বসে আছে। তাদের দেখে তার কিছুটা রাগ হয় এবং প্রাইভেট রুমে গিয়ে নিজের কাজিনকে ফোন করে জিজ্ঞেস করে তুমি কি আমাকে মেয়েদের জন্য ডেকেছিলে? সে উত্তর দেয় না, এমন কিছু নয়, আমার উপহার এখন তোমার কাছে আসবে। ঠিক তখনই সেখানে চ্যাংমিন হাজির হয়। চ্যাংমিয়ান যখন এগিয়ে আসে তখন তার পা পিছলে যায়, ফলে সে ব্যালেন্স হারায় এবং ভুলবশত চ্যাংমিনের লিপস্টিকের দাগ তার শার্টে লাগিয়ে দেয়। এটা থেকে ফুইয়ান রাগের সঙ্গে তাকে দেখে এবং চ্যাংমিন বলতে থাকে সরি, এটা ভুলবশত হয়েছে। সে পরিষ্কার করার চেষ্টা করতে থাকে, কিন্তু ফুইয়ান তাকে থামিয়ে দেয়। ফুইয়ান জিজ্ঞেস করে তুমি কি এখানে লিনের নির্দেশে এসেছো? সে হ্যাঁ বলে। তারপর ফুইয়ান জানতে চায় সে তোমাকে কত টাকার অফার করেছে। সে জানায় যে লিন তাকে 7 সংখ্যার অফার করেছে। এখন এদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়। সেং এখানে তার প্রকল্প সম্পর্কে কথা বলার জন্য এসেছিল। সে বলে আপনার কাজ অনেক বেশি সময় সাপেক্ষ এবং আপনি অনেক বেশি দাবি করেন। এটি শুনে ফুইয়ানের কিছুটা ধাক্কা লাগে। তবে সেংমিন আরো বলে যে আপনাকে চিন্তা করতে হবে না, আমি আমার সেবার মাধ্যমে আপনাকে খুব দ্রুত সন্তুষ্ট করব। ফু ইয়ানের কাছে এইসব কথাবার্তা ভুল বোঝাবুঝির কারণে অশ্লীল মনে হতে শুরু করে এবং সে এখান থেকে চলে যেতে চেষ্টা করে, কিন্তু স্যাংমিন তৎক্ষণাৎ তাকে থামিয়ে দেয় এবং আরো বিভ্রান্তি তৈরি করে বলে আমি আপনার পছন্দের স্টাইলেও কাজ করতে পারি। আমি সাধারণত আমার ক্লায়েন্টের সকল পছন্দের স্টাইলেই কাজ করি। তারপর সে তার পকেট থেকে মোবাইল বের করে নিজের প্রজেক্টের কাজগুলোর ছবি দেখানোর প্রস্তুতি নিতে আরম্ভ করে, কিন্তু ফুইয়ানের মনে হয় যেন শ্যাংমিন কাপড় খুলতে যাচ্ছে, তাই সে তাৎক্ষণিকভাবে তার হাত ধরে নেয় এবং পিছনে ঠেলে দিয়ে সামনে এগিয়ে যেতে শুরু করে। শ্যাংমিন এক কোণে গিয়ে দাঁড়ায় এবং ফুইয়ান তার দিকে আসতে থাকে। রোমান্টিক ভঙ্গিতে ফুইয়ান শ্যাংমিনকে হুমকি দেয় এবং তার কানের কাছে এসে বলে তোমার কি অপেক্ষা করতে অসুবিধা হচ্ছে? শ্যাংমিন কিছুটা দ্বিধায় বলে আমি তো কেবল আপনাকে ইমপ্রেস করছিলাম। ফুইয়ান এসব শুনে হাসতে থাকে। হাসি দেখে সে বলে আমি জানি এই মুহূর্তে আপনি আমার উপর বিশ্বাস করছেন না, কিন্তু আমি এই কাজের যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করেছি। ফুইয়ান বলে আমার মনে হচ্ছিল এটা তোমার প্রথমবার। তখন সে ক্ষিপ্ত হয়ে তাকে বলে এটা কিভাবে সম্ভব, আমি তো 3 বছর ধরে এই কাজ করছি। ফুইয়ান তার কথায় বিরক্ত হয়ে যায় এবং তাকে বলে যে তাকে প্রয়োজন নেই। যাওয়ার আগে জিজ্ঞেস করে লিন কি তোমার ক্লায়েন্ট? সে জানিয়ে দেয় হ্যাঁ। এটি শুনে ফুইয়ান রেগে যায় এবং সেখান থেকে চলে যায়। স্যাংমিন চিন্তা করতে থাকে সে এমন কি বলছে যাতে ফুইয়ানের এত রাগ হয়েছে। এরপর স্যাংমিনের ফোন কল আসে লিনের কাছ থেকে। সে লিনকে সমস্ত পরিস্থিতি জানিয়ে দেয় যে তিনি তার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। লিন বলেন যে তোমার চিন্তার কিছু নেই, কাল ফুইয়ানের বাড়িতে একটি ডিজাইনারদের জন্য পার্টি আছে, তুমি সেখানে গিয়ে সুযোগ নিয়ে দেখতে পারো। পরবর্তী দৃশ্যে চ্যাংমিন পার্টির জন্য হোটেলে যায় এবং সেখানে তার এক ক্লায়েন্ট মদ্যপান অবস্থায় দেখা হয়। তাকে এই অবস্থায় দেখে চ্যাংমিন সাহায্য করার চেষ্টা করে এবং তাকে নিয়ে লিফটের দিকে আসে। যখনই লিফট খোলে তখন ফুইয়ানকে দেখা যায়। ফুইয়ান দেখে চ্যাংমিনের সাথে আছে মিস্টার জাং। মিস্টার জাং যিনি মাতাল অবস্থায় ছিলেন, সে তার গার্লফ্রেন্ড নিয়ে আলোচনা করছিলেন। তিনি বলেন তোমার কাছে আমার অনুভূতির কোনো গুরুত্ব নেই, তুমি শুধু টাকাই চাও। মিস আন্ডারস্ট্যান্ডিং এখানেও চলতে থাকে। ফুইয়ান স্যাংমিনকে জিজ্ঞেস করে এটাও কি তোমার ক্লায়েন্ট? সে মুচকি হাসি দিয়ে উত্তর দেয় হ্যাঁ। এরপর সে আবার প্রলুব্ধ করতে শুরু করে আমি সব ধরনের স্টাইলে কাজ করতে পারি, আপনি যে স্টাইল পছন্দ করবেন আমি আপনাকে পুরোপুরি সন্তুষ্ট করতে পারবো। এরপর ফুইয়ান কিছুটা রুড ভাবে বলে দেয় তোমার তো এতগুলো ক্লায়েন্ট আছে, তাহলে আমার প্রজেক্ট তোমার কেন দরকার? এটি শুনে স্যাংমিন বলে যদি আমি আপনার প্রকল্প পাই তাহলে আপনার চিন্তার কিছু নেই। আপনার সাথে কাজ করার সময় আমি অন্য কোনো ক্লায়েন্টের সাথে চুক্তি করব না। ফুইয়ান আবার তার কথাগুলো শুনে বিরক্ত হয়ে যায় এবং যাওয়ার সময় তাকে বলে জনসম্মুখে এমন কথা বলায় তোমার লজ্জা হওয়া উচিত। স্যাংমিন হতাশ হয়ে সেখানে দাঁড়িয়ে ভাবে যে সে কি বলল যাতে ফোনের এত রাগ হলো। পরবর্তী দৃশ্যে স্যাংমিন পার্কিং এ আসে এবং এখানে সে ফুইয়ানের সহকারীকে ফোনে কারোর সাথে কথা বলতে শুনতে পায়। সে গোপনে তাদের কথাবার্তা শুনতে শুরু করে
সহকারী ফোনে সাফের সঙ্গে কথা বলছিল যে ফুইয়ানের পরিবারের বন্ধু এবং তারও সেই একই প্রকল্পটি দরকার ছিল যেটা শ্যাংমিয়ানেরও দরকার। এরপর অ্যাসিস্ট্যান্ট কথা বলতে বলতে সেখান থেকে চলে যায়। সুযোগ বুঝে শ্যাং গাড়ির কাছে আসে এবং প্রজেক্টের ফাইল রেখে চলে যায়। এরপর যখন ফুইয়ান আসে এবং গাড়িতে ফাইলটি পায়, সে এই ফাইলটি দেখে। তার সহকারীকে জিজ্ঞেস করে এটা কোথা থেকে এসেছে। সহকারী তৎক্ষণাৎ দুঃখ প্রকাশ করে এবং বলে আমি এটাকে সরিয়ে ফেলি, কিন্তু ফুইয়ান তা প্রত্যাখ্যান করে। সে খুব মনোযোগ সহকারে ফাইলটিকে দেখে এবং কাকতালীয়ভাবে প্রপোজালটি তার বেশ পছন্দ হয়। সে তার সহকারীকে বলে এটার তথ্য বের করো। এদিকে সেংমিন বাড়িতে ফিরে এসেছে। সে তার বাবার ঘর থেকে কিছু আওয়াজ শুনে বাইরে দাঁড়িয়ে কথা শুনতে শুরু করে। ঘরের ভেতরে তার স্টেপ মা বাবার সাথে ঝগড়া করছে। যদি তিনি তার কন্যা ফুইয়ানের সঙ্গে ডিভোর্স নিতে দেয় তাহলে তারা রাস্তায় পড়বে এবং তাদের ব্যবসা কোলাপস হয়ে যাবে। বাবা বলেন তার নিজস্ব জীবন আছে, এখন সে বড় হয়েছে, ওর নিজের সিদ্ধান্ত নিতে পারে, আমি আর চাপ দিতে পারি না। এই কথাগুলো শুনে সেংমিন অনেক স্যাড হয়ে যায়। পরের দিন সকালে ফুইয়ান সহকারীর সাথে অফিসে যাচ্ছে। সহকারী তাকে জানায় যে আজ সাফের ফোন এসেছিল এবং তিনি বলেছেন যে চ্যাংমিনের সঙ্গে কথা হয়েছে এবং তিনি ডিভোর্সের জন্য আবার লিখছেন। এটি শুনেই ফুইয়ান বুঝতে পারে যে তাদের শুধু টাকা দরকার, এর বাইরে তাদের কোনো উদ্দেশ্য নেই। এরপর নিজের সহকারীকে বলে আমি এটি প্রথম ও শেষবার বিনিয়োগ করব। তারপর সহকারী জানায় যে সাউন তাকে কাল টেনিস খেলতে ডেকেছে। পরবর্তী দৃশ্যে উভয়ই টেনিস খেলে ক্লান্ত হয়ে বসার এলাকায় বসে কথা বলতে থাকে। সুযোগ বুঝে সাউন প্রকল্প নিয়ে আলোচনা শুরু করে এবং ফুইয়ানের কাছে বলে যদি তুমি তোমার ভিলা সাজাতে দাও তবে আমি তোমার জন্য অনেক কিছু করতে পারবো। তুমি তো জানো আমাদের কোম্পানি টপ 10-এ আছে, এছাড়াও আমরা তো পারিবারিক বন্ধু। এরপর এভাবে কথোপকথনের মাঝে প্রপোজাল দেখায়, যাতে তাকিয়ে দেখতে থাকে ফুইয়ান। দেখা হবে পরবর্তী পার্টে। যদি কমেন্ট করেন পরবর্তী পার্টের জন্য।